নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। রাত 8টা মানেই আপনারা জানেন ঠোঁটকাটা। আমি শুভজিৎ। আজকে ঠোঁটকাটা, ওই যে বলে না মৃত্যু ঘণ্টা, জীবনে দুবার মৃত্যু ঘণ্টা বাজিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1992 সালের 25শে নভেম্বর ব্রিগেডে বামফ্রন্ট সরকারের মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন সেই সময়কার যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও বামফ্রন্ট সরকার বেঁচেছিল আরও 19 বছর। তার ঠিক 32 বছর পর, গুনে গুনে 32 বছর পর, সালটা 2024, তারিখটা 27শে মে, উত্তর কলকাতায় রোড শোর পরে বিজেপির মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার 2 বছরের মধ্যে এ রাজ্যে ক্ষমতায় বিজেপি এলো, কিন্তু ক্ষমতা হারানোর 1 মাসের মধ্যে কি নিজের হাতে তৈরি তৃণমূলের মৃত্যু ঘণ্টার শব্দ নিজেই শুনতে পাচ্ছেন মমতা? আজ ঠোঁটকাটা এই প্রশ্ন দিয়ে শুরু করলাম। নির্বাচনে পরাজয়ের পর এই প্রথম তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নামছে এবং আজকে ওয়াই চ্যানেলে তার ধর্ণা কর্মসূচি রয়েছে। রানী রাসমণি অ্যাভিনিউতে অনুমতি পাননি এবং তারপর দেখা গেল আজ নির্বাচনের পরাজয়ের পর এই প্রথম তিনি রাস্তায় নামতে চলেছেন এবং তার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি থেকে গাড়ি বের হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আর সঙ্গে 2জন সাংসদ এবং দলের 2-1জন নেতা ছাড়া কাউকে দেখা গেল না। যে লোকগুলোর উপর সবচেয়ে বেশি অত্যাচার হলো তারা আজকে গদ্দারদের হাত ধরছে। আগার আমাকে কি একটা ছবি পাঠিয়েছিল, এত দুরাবস্থা আমি জানতাম না। এত দুরাবস্থা, এক ঝুড়ি লোক, 150টা লোক আসেনি। আপনারা তো সাংবাদিকরা গেছেন 200 জন। রাজ্যসভা লোকসভা মিলে এতগুলো এমপি শুনলাম, 3টে এমপি গেছে, 6 জন এমএলএ গেছে। ও দলটার অবস্থা ফলতার মতো হয়ে গেছে। চতুর্থ এই তৃণমূলের ভবিষ্যৎ তৃণমূল উঠেই যাবে। রাষ্ট্রবিজ্ঞানের সূত্র মেনে একটু একটু করে ন্যাচারাল ডেথ এই দিকে এগিয়ে যাচ্ছে ওই দলটি। যদি তৃণমূল উঠে যায়, 80 জন বিধায়ক যারা তৃণমূলের টিকিটে জিতে এসেছেন তারা কোথায়? সেটা তারা ভাববে, সেটা তারা ঠিক করবে, তারা ভাববে এবং অপশন স্যার দিয়ে ইঙ্গিতটা দিয়েই দিলেন মন্ত্রী তাপস রায়। কেউ স্বীকার করছেন না, কিন্তু শোনা যাচ্ছে তৃণমূলের একের পর এক এমএলএ তারা নিজেদের মধ্যে জোট বাঁধছেন। তারাই আসল তৃণমূল বলে দাবি করে বিধানসভার স্পিকারকে চিঠি দেওয়ার তোড়জোড়ও নাকি শুরু করে দিয়েছেন। এ প্রসঙ্গে মহারাষ্ট্রের কথা না বললেই নয়। মহারাষ্ট্রে একনাথ শিন্ডে যেরকম করেছিলেন, বাংলায় নাকি জোড়া শিন্ডে, মানে বুঝতেই পারছেন, উলুবেড়িয়া পূর্বের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর এন্টালির সন্দীপন সাহা। বিরোধী দলনেতা সংক্রান্ত কাগজে সই জালিয়াতির নথি স্পিকারের কাছে পৌঁছে দেওয়ায় এই দুজনকেই বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। আর আজ মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াই চ্যানেলে, আর ঋতব্রত পৌঁছে গেলেন বিধানসভায়। আচ্ছা, ঋতব্রত কি বিক্ষুব্ধ এমএলএদের সই করা কাগজ স্পিকারের কাছে জমা দিয়ে এলেন? এ প্রশ্নটাও রাখলাম। আজকে কি জমা দেবেন? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি জমা দেব? তালিকা জমা? আরে ভাই, কিসের তালিকা? বিধায়কদের নামের তালিকা। কোন বিধায়কদের নামের তালিকা? আপনি আলাদা করে বলেছিলেন একটা। কাকে বলেছিলাম? আপনাদের? কাকে কাকে কোন চ্যানেলে বলেছিলাম? একটু না কাইন্ডলি বলতে হবে। তাপস রায় একটা পোস্ট করেছেন যে আপনি 50 জনের নাম নিয়ে বিধানসভায় আসছেন, জমা দেবেন, সেটাই প্রশ্ন করা হচ্ছে আপনাকে। আমি বিধানসভায় আমার কিছু কাজে এসেছি, আমি কোনো তালিকা নিয়ে আসিনি। আজকে বিজেপির কথায় তৃণমূল কংগ্রেসকে ভাঙার চক্রান্ত করছেন আর সিদ্ধান্ত দিচ্ছে একজন কে আগে সিপিএম দল করত। আমাদের ভুল হয়েছে তাকে টিকিট দেওয়া, পায়ে পড়েছিল এসে। সেদিন বাঁচানো সিপিএম ঠিক করেছিল। অন্তত এই একটা ক্ষেত্রে তাদের আমি অ্যাপ্রিসিয়েট করি, ওকে তাড়িয়ে দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন খুব টল লিডার, তিনি আমাদের সবার নেত্রী। আমি পার্টি থেকে বহিষ্কৃত হতে পারি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার সম্মান কমে যাওয়ার কোনো প্রশ্ন নেই। আগে দিদি হচ্ছে ভগবান আর ফোর্থের পর দিদি হচ্ছে শয়তান। বেশ খেলা খেলছো। মনে রাখবেন, এই খেলা খেলে কোনো লাভ নেই। আপনারা যদি এই খেলা খেলেন, আমি কিন্তু বড় খেলোয়াড়। যদি হিম্মত থাকে, বাপের বেটা হন আর যত বড় হুইসেল ব্লোয়ার হন না কেন, হিম্মত থাকে রিজাইন করে 6 মাসের মধ্যে ওখানে জিতে এসে দেখান যে আপনি সত্যিকারের এক বাপের বেটা। আপনার সঙ্গে তৃণমূলের অনেক বিধায়ক কি আছেন? মানে আপনার ভাবনা আছেন, মানে বক্তব্যের সঙ্গে
দেখুন তারা বলতে পারবেন, আমি যৌথভাবে আমার আর সন্দীপন ছাড়া কারোর দায়িত্ব নিতে পারবো না। ঋতো এত ইংরেজি বলে, ও তো সর্বভারতীয় ধ্যান ধারণাটা বেশি, আমরা অশিক্ষিত, তো ফলে কোন দেশের কোন মডেল হলে কিভাবে ভাঙন হয়, এ হয় ও হয়, সেই সব। কুণাল ঘোষের তালে আমি আজকে যাচ্ছি না, কিন্তু কুণাল ঘোষ মানে বারবার কাকে মানে ফোন করছেন, কোথায় ফোন করছেন, কেন ফোন করছেন, কি বলছেন, বা আমার আর সন্দীপনের সাথেও কুণাল ঘোষের অনেক কথা হয়েছিল। লেটস ওয়েট, আজকে সব নয় না ওপেন করবো। এটা কোনো কথা? এদের একজনও, আমি বাকি বিধায়কদের অনুরোধ করব, আমরা কেউ কিন্তু বাকি বিধায়ক যাদের কাছে ফোন যাচ্ছে, যারা আজকে গেটওয়ে হোটেলে মিটিং করেছেন, আমি তাদের অনুরোধ করব, আমরা কেউ নির্দল জিতে আসিনি। যে একজন নাকি অভিযোগ করেছেন যে আমি নাকি দক্ষিণ কলকাতার একটা মিটিংয়ে দক্ষিণ কলকাতার একটা হোটেলে দীর্ঘক্ষণ নাকি বিভিন্ন এমএলএর সঙ্গে মিট করেছি। আমি আবারও প্রকাশ্যে, সংবাদ মাধ্যম রয়েছে, আমি তাকে চ্যালেঞ্জ করছি, আর আমি আইনজীবীর পরামর্শ নিয়েছি, কারণ এটাও ডিফ্যামেশন। উনি এটা বলতে পারেন না। আমি কোর্টকে বলবো যে তদন্ত করে আমার টাওয়ার লোকেশনটা চেক করে দেওয়া হোক। একজন 70 বয়সী ভদ্রমহিলা, 70 বছর বয়সী, তাকে খাটিয়ে ছুটিয়ে তার ছবি দিয়ে তার প্রচার করিয়ে তারপরে আমরা এসছি এখানে। ফলে একটা লোকের বিবেক বলে কিছু থাকা উচিত। কুণাল ঘোষ আমাদের সঙ্গে তো ক্রমাগত যোগাযোগে ছিলেন, এখন কুণাল ঘোষের জানি না হয়তো রাগটাগ হয়েছে, ঠিক আছে, কি করা যাবে, সবসময় সবাইকে খুশি করে চলা যায় না। আবার বললাম, আমি গদ্দার, বেঈমান যাই হতে পারি, চোট 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 শুনতে হচ্ছে না, প্রিজন ভ্যানও বাজাতে হচ্ছে, মানে প্রিজন ভ্যানের ভেতর থেকে চোট 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 শুনতে হচ্ছেন, মানে লোকে বাইরে থেকে বলছেন না আমায়। ঝেড়ে কাশুন ঋতব্রত, সোজাসুজি বলুন, এতদিন কেন বলতে পারেননি, আজকে কিভাবে বলতে পারছেন? সবাই কথায় কথায় বুঝিয়ে দিচ্ছেন যা রটছে তাই ঘটছে, কিন্তু অপারেশনের নাটের গুরু তৃণমূলের এই টুকরে টুকরে গ্যাংয়ের নেতা সিপিআই এম আর তৃণমূল কংগ্রেস, এই দুই দল থেকে বহিষ্কৃত উলুবেড়িয়া পূর্বের এমএলএ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি এমন একটা ওই ভাব করছেন যেন ভাজা মাছ উল্টে খেতে জানেন না। কথা এগোলো, তখন কাঠগড়ায় অভিষেককে তুলে দিয়ে তিনি যা বোঝানোর চেষ্টা করলেন তাতে তিনি বুঝিয়ে দিলেন যে প্রথমবার এমএলএ হওয়া ঋতব্রত কি ভাবছেন, কি বলতে চান। আসুন শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় একজন খুব টল লিডার, তিনি আমাদের সবার নেত্রী। আমি পার্টি থেকে বহিষ্কৃত হতে পারি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার সম্মান কমে যাওয়ার কোনো প্রশ্ন নেই। তার প্রতি যে সম্মান ছিল সেই সম্মানই সবসময় থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ই আমার নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় যে পার্টি তৈরি করেছিলেন সেই পার্টির বদলে একটা কর্পোরেট স্টাইলে পার্টি চলতে গিয়ে যে মানে তৃণমূল ব্যাপারটার সঙ্গে সেই যে স্ট্রাকচার অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করতে চেয়েছেন। ধরুন, আমি তো বলিনি 26 দিন বাদে যখন বেরিয়ে সে গণপিটুনি হোক বা চোরপিটুনি হোক খেলেন, খাওয়ার পরে হচ্ছে বললেন যে সংবাদ মাধ্যম শুনেছে যে জনগণ আমায় নিরাপত্তা দেবে। জনগণ যাকে নিরাপত্তা দেবে তাকে কেন্দ্রীয় নিরাপত্তা চাইতে হচ্ছে কেন? আমার সঙ্গে একজন আমার নিরাপত্তা রক্ষী যিনি আছেন, আমার সিনিয়র দাদা, তিনি যে একজন থাকেন এই গাড়ি নিয়েই, ওনাকে নিয়েই, আরও একজন, উনি না থাকলে অন্য একজন, আমরা উলুবেড়িয়া যাই, যাতায়াত করি। গতকাল থেকে গদ্দার, বেঈমান এসব শুনছি, কিন্তু কোথাও চোর 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 শুনতে হচ্ছে না। আশেপাশে যারা রয়েছেন তারা প্রত্যেকেই চোর চোর স্লোগানে সরব হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কোথায়? গোটাটাই তো হাইজ্যাক্ট হয়ে গেছে, একটা কর্পোরেট সংস্থা হাইজ্যাক করে নিয়েছে। আমার 22টা গাড়ির কনভয় নেই, আমায় চোরপিটুনি গণপিটুনিও খেতে হয়নি, আমাকে সেন্ট্রাল ফোর্সের জন্য লিখতে হয়নি। জনগণ আমার নিরাপত্তা দেবে এই বলে গলাবাজি করে তারপর সেন্ট্রাল ফোর্সের জন্য চিঠি লিখতে হয়নি। সব থেকে বেশি তো আক্রান্ত নিচের তলার কর্মীরা, তো তাদের পাশে তো যেতে হবে। আপনার কনভয় কমে গেছে, কনভয় আবার বাড়বে কবে সেসব না ভেবে 26 দিন ওয়েট করার তো দরকার ছিল না। আমি কোনো স্পেকুলেশনে ক্যানন ফডার ফিট করতে পারবো না। ক্যাননের যে স্পেকুলেশন, আমি কাল কি হবে কাল দেখা যাবে। দেখুন, কাল কি হবে কাল দেখা যাবে। শোনা যাচ্ছে অন্তত 54 জন তৃণমূল এমএলএ তারা এক কাট্টা, তারা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে চিঠি দিতে পারেন স্পিকারকে। 54 জন অন্তত পক্ষে, এমনটা শোনা যাচ্ছে। ঠিক 4 বছর আগে জুন মাসে একনাথ শিন্ডে যে কাণ্ড করেছিলেন মহারাষ্ট্রে, এবারের জুন মাসে সেই কাণ্ডে বাংলায় ঘটবে কিনা সেটা সময় বলবে। সুরেন্দ্রনাথ কলেজ, সেই কলেজে যে ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুমে উই পোকায় খাওয়া টাকার পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে।
ঝুরঝুরে পাহাড়, দেখুন সেই ছবি। তালা ভেঙে উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ নগদ। জানতে পারা যাচ্ছে এই উইয়ে খাওয়া টাকার পরিমাণ প্রায় 50 লক্ষ। তালা ভাঙতেই দুটো ট্রলি বেরিয়ে আসে, থরে থরে নোটের বান্ডিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে, শিক্ষা প্রতিষ্ঠানে এই লক্ষ লক্ষ টাকা এলো কোথা থেকে, কেন এলো? কলেজ কর্মীরা বলছেন যে তারা দাবি করছেন বলা ভালো, 2 ব্যাগ মিলিয়ে প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা রয়েছে। শোনাই কিছু বক্তব্য আপনাদের। গত 1 মাস আগে পর্যন্ত এই কলেজ যাদের হাতে ছিল তারা এই অঞ্চলের মধ্য কলকাতার পুরো অ্যাডমিশন সিন্ডিকেটটা কন্ট্রোল করতেন এমএলএর নেতৃত্বে। তার নাম দেবাশিস ব্যানার্জি, কানকাটা দেবু। তিনি দীর্ঘদিন ধরে এই কলেজ থেকে অ্যাডমিশন সিন্ডিকেট চালিয়েছেন, বছরে কোটি কোটি টাকা রোজগার করেছেন। কলেজের স্টাফরা এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য প্রিন্সিপালের কাছে আবেদন করেন কেএমসি থেকে লোক আসে যাতে মশার লার্ভা না হয়, কারণ জায়গাটা নোংরা গোডাউন হয়ে গিয়েছিল। প্রিন্সিপাল অসমর্থন চাবি দিতে, কারণ চাবি এইগুলোর কারোর কাছে ছিল না। তার ফলে প্রিন্সিপাল দাঁড়িয়ে থেকে বলেন তোমরা ঘরগুলো ভাঙো, ঘরগুলো ভেঙে পরিষ্কার করো। যখন ঘর ভাঙা হয়, সেই ভাঙার পরে বিভিন্ন কাগজপত্র ফাইলের সঙ্গে এই সুটকেস জুতো বেরিয়ে আসে। দুটো যে ট্রলি ব্যাগ এখানে কোথায় ছিল? এই যে এই দেখুন এখানে এই যে এখানে একটি ব্যাগ, এখানে একটি ব্যাগ, দুটো ব্যাগ রাখা, একদম জরন্দলে রাখা ছিল দুটো ব্যাগ। এই ভাঙা পাখা মানে গোডাউনের আবর্জনার সঙ্গে দুটো ব্যাগ, কে কি সন্দেহ করবে? মেসি কাণ্ডে চাপ আরও বাড়ল অরূপ বিশ্বাসের। জানা যাচ্ছে যে জুন মাসের প্রথম সপ্তাহে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে তলব বিধাননগর পুলিশের। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন শতদ্রু দত্ত। অরূপ বিশ্বাসকে তলব করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তোলাবাজি, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র সহ 5টি ধারায় এফআইআর রুজু করা হয়েছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে। জুন মাসের প্রথম সপ্তাহে তাকে তলব করা হয়েছে। সল্টলেকে ওই ঘটনাটা হওয়ার 1 ঘন্টার মধ্যে এয়ারপোর্ট থেকে আমাকে অ্যারেস্ট করা হয়েছিল, যেখানে আমি কোনোভাবেই সেই ইভেন্টটা বানচাল করার জন্য দায়ী ছিলাম না। আমি পুলিশ প্রোটেকশন নিয়ে, পারমিশন নিয়ে, সব কিছু নিয়ে আমি ইভেন্টটা করেছিলাম। কিন্তু অরূপ বিশ্বাস এবং তার সেনা এবং পুলিশের ব্যর্থতা সব মিক্স করে আমার ইভেন্টটা স্যাবোটেজড হয়েছিল। কিন্তু সেই সময় সরকার নিজের মন্ত্রীকে বাঁচাবে বলে, আর সেই সময় পুলিশ মন্ত্রী পুলিশকে বাঁচাবার জন্য আমাকে অ্যারেস্ট করেছিল। সেটাই তো সবচেয়ে বড় ফ্যাক্ট। কেননা আমি তো আর প্রতারক নয়, আমি তো মেসিকে বলেছিলাম, মেসিকেই এনেছিলাম। কিন্তু ইভেন্টটা বানচাল করে দেওয়ার পেছনে অরূপ বিশ্বাসের সবচেয়ে বড় হাত ছিল। সেই সময় তাকেই অ্যারেস্ট করা উচিত ছিল, আমাকে নয়। বাট করেছিল, তখন পাওয়ার ছিল তাদের, ইলেকশন টাইম। সব বলে না, ঘুরে আসে সবকিছু, ওপরওয়ালাও আছে, নতুন সরকার এসছে, এবার বুঝতে পারবে যে সবকিছুতেই দাদাগিরি চলে না।